সামনেই এই ডাক্তারের ক্লিনিক। এই লুচি আর ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি। আমরা ছিলাম না সকালবেলা, তোরা বিস্কিট খায় যেহেতু। তোর মতো আছে ভাই? আমি একটা বলতে গেলে বছরের শেষে আমরা একটা গুড নিউজ পেয়েছি বলে, জানি না ভেলোর ঠিক না কলকাতার আমার হোমিওপ্যাথি ডাক্তার ঠিক, আমি কিছুই জানি না এখন অবধি। যাই হোক, এখন এই সময় অবশ্য ভালো লাগছে, তাই একটু টেনশনটা মুক্ত আমি থাকতে চাই। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে ডাক্তার দেখাতে যাব মেয়েকে নিয়ে, সেই যশোর রোড আমার বাড়ি থেকে যথেষ্ট দূর। আর কালকে তো রাত গতকাল রাত 3টে অবধি পার্টি চলেছে, ব্যাচেলর পার্টি, সজলের আর শর্মিষ্ঠার। সকালবেলা তো উৎসাহ কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না, প্রায় অশান্তি করে ঝামেলা করে ওকে তুলতে হয়েছে। এখন বেরিয়ে পড়েছি। ক্যাব বুক করতে ভীষণ প্রবলেম হচ্ছে, ঘর থেকে বেরিয়ে এখন ক্লাবের দিকে এসেছি। আর ফোন কর পাপাকে দে, ফোন করে। তো প্রবলেম হয়ে যাচ্ছে। আর যাচ্ছি হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে। ডাক্তারটাকে আমার ভাইও দেখিয়েছে, অনেকটা ভাই সুস্থ, একটা সার্জারি কেস হওয়ার ছিল ভাইয়ের, সেটা উনি বেশ ভালোভাবেই সলভ করে দিয়েছে প্রবলেমটা। আর যে দিদার পরিচিতিতে যাচ্ছি, দিদারা বহুদিন ধরে ওনাকে দেখায়। ওনার এরমই অনেক সার্জারি কেস ছিল ওনার ফ্যামিলিতেও, যেগুলো করতে হয়নি। সেই আশায় আমিও বুক বেঁধে যাচ্ছি, যদি স্প্লিনের সার্জারিটা না করতে হয়, হার্নিয়াটা অবধি স্টপ থাকে। দেখা যাক, মেয়ের চেক আপ করাতে যাব আর একটু আমার রিপোর্টগুলো দেখাতে যাব। চলে এসেছি ক্লাবের সামনে। অবশেষে ক্যাব চলে এসেছে। জীবনটা কোথাও একটা ডাক্তার আর রোগের মাঝখানে যেন আটকে গেল। ছিলাম তো আমি ঠিক ছিলাম, এখন মেয়েটাও এর মধ্যে চলে এসেছে। ভালো লাগছে না, সন্তানের কিছু হলে না একদমই ভালো লাগে না। আমার কষ্ট হচ্ছিল, ঠিক আছে, এই ভেলোর এই কলকাতা করে করেই তো যাচ্ছিলাম, তার মাঝে মেয়েরও এই নানা রকম প্রবলেম। মেয়েকে নিয়ে এখন সেই দৌড়াচ্ছি যশোর রোডে। কি কপাল, কোনো সুখ আর সহ্য হচ্ছে না আমাদের। এই রোগ আর ডাক্তার করে করেই আমরা শেষ হয়ে যাব। শর্টলেক স্টেডিয়াম, কিছুদিন আগে মেসি কাণ্ড হয়ে গেল এখানে। তো এর কাছাকাছি আমার মেয়ে স্কুল, একদমই কাছে শর্টলেকের। দুর্বার গতিতে গাড়ি ছুটছে, সকালে একদম ফাঁকা রাস্তা। এটা হচ্ছে হায়াতের পরেই হচ্ছে কাদাপাড়া বাস স্ট্যান্ড, আর ওই কাদাপাড়া বাস স্ট্যান্ডেই আমার মেয়ে স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স। আমার মেয়ে স্কুলে পড়ে। এই গলি দিয়ে সোজা যেতে হবে। তো এখন যাচ্ছি লেক টাউনের দিকে, এগিয়ে যাচ্ছি। কলকাতায় জন্ম, কলকাতায় বড় হয়ে ওঠা, তাও কিন্তু কলকাতার রাস্তাঘাটের সাথে আমার পরিচিতি খুব কম। বিয়ের আগে তো একদমই ছিল না, বিয়ের পর গৌতমের সাথে তাও ঘুরে ফিরে একটু রাস্তাঘাট চিনেছি। তো এখন এই ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি, যাব তেঁতুলতলা বাস স্ট্যান্ডে, সোজা টেগোর পার্ক থেকে যশোর রোড। যেহেতু গৌতমবাবু আগে একবার এসেছে মেয়েকে নিয়ে, তো এক চান্সে একদম ক্লিনিকের সামনে নিয়ে চলে এসেছে। যেখান থেকে ক্যাব থেকে নেমেছি একদম তারই সামনে, মেন রাস্তার ওপরই হানিম্যান ক্লিনিক। ডাক্তার হচ্ছে NK পান্ডে। ক্লিনিকের ঠিক সামনে রয়েছে তেঁতুলতলা বাস স্ট্যান্ড। যারা বাসে করে আসবে, এই তেঁতুলতলা বাস স্ট্যান্ডে নামলেই সামনে ক্লিনিক। ডাক্তারের ভিজিট হচ্ছে 500 টাকা, এবং ডাক্তার মর্নিংয়েই বসে, ডেলি মর্নিংয়ে বসে, শুধু মঙ্গলবার ক্লোজ থাকে। 8টা থেকে 10টা অবধি এখানে বসেন। ডাক্তার দেখানো কমপ্লিট। আর ক্লিনিকের সামনেই রয়েছে একটা বড় মন্দির, হনুমানজি রয়েছে। সকাল সকাল হনুমানজির দর্শন পেতে আমি ভীষণ খুশি। এখানে মা কালী রয়েছে, শনি মহারাজ রয়েছে। তেঁতুলতলা বাস স্ট্যান্ডকে পিছনে রেখে সামনের দিকে একটু এগিয়ে আসলাম, ওই ফুট ধরেই। তো একটু এগিয়ে আসতেই দেখলাম বিশাল বড় জুডিওর শোরুম। এটা যশোর রোডের জুডিও শোরুম, বিশাল বড়, প্রচুর কালেকশন। ক্যাব বুক করেছি, তাই ওই তেঁতুলতলা বাস স্ট্যান্ডটা হচ্ছে ওইদিকে, আমরা এদিকটায় চলে এলাম জুডিওর সামনে দিয়েই উঠবো বলে। তো জুডিও দেখে আমি বললাম চল এখান থেকে শপিং করে নিই, আর তাহলে গড়িয়াহাট যেতে হবে না অন্যদিন। আমার মেয়ে সকাল সকাল এখন শপিং করতেও রাজি নয়, বলছে সকাল সকাল করতে পারবে, ও ঘরে গিয়ে ঘুমাবে। ডাক্তার যা ওকে বকেছে, ওর রিপোর্ট এত খারাপ, ডাক্তার এত বকেছে, খাওয়া দাওয়ার দিকে তো বারণ করেছে, শুধু বলেছে গবাদি পশুর মতো সবজি খেতে বলেছে ওকে। হ্যাঁ, এই পরে থেকে যখন বুক করবে আরো বেশি টাকা দেখাবে তো। যেহেতু রবিবার, একদম রাস্তাঘাট ফাঁকা,
আর একই সকালবেলা। তো এছাড়াও বুক করার সাথে সাথে ক্যাবও পেয়ে গেছি। তো যাতায়াতের জন্যে বেশি সময় লাগেনি, ডাক্তার দেখাতে যেটুকু সময় লেগেছে আমাদের। ক্লাবের সামনেই নেমে গেছি, আর মায়ের বাড়ির দিকে যাব। আমি গাড়িতে উঠেই মাকে ফোন করে দিয়েছিলাম, মা কিছু বানাও, কী খাবো। রাতে কালকে ঠিকমতো খাওয়া হয়নি, এত উল্টোপাল্টা খেয়েছি, আর বিরিয়ানি ঠিকমতো খাওয়া হয়নি। আর রাস্তায় একটা খুব খারাপ জিনিস দেখলাম, ঠিক ওই সল্টলেক স্টেডিয়ামের সামনে একটা অ্যাক্সিডেন্ট। মানে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা একজন রাস্তার মাঝখানে চলে এসেছিল, আর একজন বাইক চালক ধাক্কা মেরে দিয়েছে। বাইক চালকের দোষ তো একদমই ছিল না, কিন্তু ওই যে মহিলা পুরো সেন্সলেস হয়ে রাস্তায় পড়েছিল, আর ছেলেটাও ভীষণ চোট পেয়েছে, গাড়িটারি পুরো উল্টে পড়েছিল। দেখে একদম খুব খারাপ লাগলো সকাল সকাল এরকম একটা জিনিস দেখে। তো যাই হোক, আমার না এখন রাস্তাঘাটে চলতে গেলে ভীষণ ভয় লাগে। এই কারণে আমি তো এখন ঠিকমতো হাঁটতেও পারি না, গাড়ি ঘোড়া দেখলেই ভয় পেয়ে যাই। রাস্তা পার করতে গেলেও আমার টেনশন হয়। গৌতম ছাড়া আমি একদম এখন আর কিচ্ছু করতে পারি না। গৌতম বাবু এই মেয়েকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছে। সকাল গৌতম বাবুর অনেক খরচা হয়েছে, আরও হবে বলছে। এত মাথা গরম করছে, কথা বলা যাচ্ছে না। আর ডাক্তার কি বলল কি না বলল, আমাকে নিয়েও কি বলল, সব আমি ডিটেলসে পরে শেয়ার করছি। এখন যেতে আসতেই আমাদের 600 টাকা লেগে গেছে গাড়িতে। মেয়েকে প্রায় 7 থেকে 8 হাজার টাকার একটা 7 থেকে 8 হাজার টাকার ওষুধ দিয়েছে, আরও বেশি মনে হয়। শুধু একটা ওষুধের দামই 8 হাজার টাকা। ওই আমেরিকান কী সব আছে, ইউএসএ সব লেখা আছে। আর আর বাকি দুটো ওষুধ মনে হচ্ছে একটা বলল 1100, আর একটা বলল 300, আর একটা 8 হাজার টাকা। মানে কী বলবো, গৌতমবাবু মাথা গরম। তারপর ডাক্তারের ভিজিট দিয়েছে, মানে কথা বলা যাচ্ছে না গৌতমবাবুর সাথে। কি আছে কি আছে কি আছে, চলো চলো আসো। হ্যালো গাইস, হ্যালো গাইস, এমা এ কি হচ্ছে? হ্যালো গাইস, আচ্ছা হ্যাঁ বলো বলো, হ্যালো গাইস, হ্যালো। ঠিক আছে ঠিক আছে। ফ্রেশ হয়ে বসতে না বসতে মা দিয়ে দিয়েছে গরম গরম চা, আর শীতের সকালে চায়ে চুমুক দেওয়ার মজাই আলাদা। মা ভাজছে সাবুর পাঁপড়। না না, একদমই ব্রেকফাস্টের জন্য নয়, মা পাঁপড়গুলো ঘরে বানিয়েছে, আমাকে ভেজে তাই দেখাচ্ছে। কি সুন্দর হয়েছে দেখো, কি বড় বড়, একদম দোকানের সাবুর পাঁপড় হার মেনে যাবে, এত ভালো খেতে হয়েছে। মা ব্রেকফাস্টে গরম গরম লুচি বানাচ্ছে, এই লুচি আর ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি। কি 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 খবর, কি খবর? সকাল থেকে দেখা হয়নি, কি খবর কি খবর? আমরা বাড়ি চলে এসেছি, আমরা ডাক্তার দেখাতে গেছিলাম, এসে দেখলাম আমার একটা জুতো গায়েব, যেটা বাইরে থাকে সব সময়। এই বাইরেটা হাঁটা চলার জন্যে অনেক খোঁজাখুঁজির পর দেখছি, তারাও দেখাচ্ছি তোমাদের। এত চোর হয়েছে, ওরা গাড়ির তলায় নিয়ে গিয়ে রেখে দিয়েছে একটা জুতো। আমরা ছিলাম না সকালবেলা, তো ওরা বিস্কিট খায় যেহেতু। দাও 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 দাও, ও দুধ দেয়, ওকে দাও গো। বাচ্চাগুলোকে দুধ খাওয়ায় না, ওরও খিদে পায়। সদ্যর একদম পরিষ্কার করে নিচ্ছি, এখন শুধু বিছানার চাদরটা চেঞ্জ করার আছে। গৌতমবাবু চলে এসেছে রান্না করে, আজকে ডিমের তরকারি আর ভাত হবে। কালকের ওই বিরিয়ানি, চিকেন পাকোড়া, ফিশ সব খেয়েছি যেহেতু। আর তোমাদের দেখাচ্ছি, সব ঘরে ঢুকে আসছে, দেখো গৌতম যেহেতু রান্না করছে। সরে যা সরে যা, খেতে দি এখানে দিতেই দিচ্ছে না, সরে যা। ওর মা ও একটুখানি সাফিস্টিকেটেড, দেখো চিনি, ও চুপচাপ বসে থাকে, আগে সার্ভ করো তারপরে খাবো। আরো দেবো, ঢালতেই পারছি না, গরম তো। ওই দেখো, এটা নিয়ে মাংসের ইয়েটা তুলে নিয়ে যাবো। আবে তাই নিয়ে মারপিট স্টার্ট। আমি কি করব এদের, সব আলাদা আলাদা জায়গায় দিলাম। ওইটাকে একটা আলাদা জায়গায় দিয়েছি ওইখানে, আর এদের আলাদা দিয়েছি। ও মাকে খেতেই দেয়নি এরা, হিংসুটা পাগল হয়ে যাচ্ছে, ওদের কেন খেতে দিয়েছি। হ্যাঁ পুরো সোনুর মতো না, পুরো আমার মেয়ের মতো হয়েছে। তোর মতো হয়েছে ভাই? আমি এরকম এরকম না। এই বিছানা টিছানা একদম পরিষ্কার করে নিয়েছিলাম। আর আরেকজন এই রান্না করে টিভি চালিয়ে, টিভি চলছে, এদিকে ঘুমিয়ে পড়েছে, টিভি চলছে।
আর এদিকে স্যার ঘুমাচ্ছে। মেয়ে স্নান করে চলে গেছে দিদার বাড়িতে, এবার আমি স্নান করে নেবো। আর ও রান্না করে এসেছিলো, সেই রান্নাঘরের যা অবস্থা ছিল, সেই রান্নাঘরে বাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, করে গরম জল বসিয়ে দিয়েছি। আমার যেহেতু ওই হিটার মানে ওগুলো কী বলে, ইমার্শন বলে, ওয়াটার হিটার ইমার্শন, ওইগুলো রয়েছে। আমার বাড়িতে কোনো গিজার নেই, সেহেতু জল গরম বসিয়েছি। জল গরম হয়ে গেলে স্নান করব। দেখো তোমাদের গৌতমদাকে কি করতে হচ্ছে। এত শয়তান, ওইখানে গিয়ে ওই সজলদের বাড়ির সামনে গিয়ে সব মাটিগুলো বের করছে। ওরা গাছ পুঁতেছিল, সব গাছ উপড়ে ফেলে দিয়েছে। এই ওদের জন্য কি কাজ বাড়ছে আমাদের। গৌতম গিয়ে সব পরিষ্কার করছে। এই কারণে বলছিলাম কিছুদিন পর না আমাদের পাড়া ছাড়া হয়ে যেতে হবে এদের জ্বালায়। যেহেতু খেতে দিই, সব দোষ আমাদের, কি করা যাবে। আর গৌতম এখনও স্নানে যায়নি। আমার স্নান হয়ে যাওয়ার পর এখন ও গরম জল বসিয়েছে। মেয়ে খাবে বলে ডিমের ঝোল আর ভাত করেছিলাম, সে তো দিদার বাড়িতে চলে গেছে। আর ফ্রিজে কবে থেকে মাছগুলো পড়ে আছে, একটু ভেজে নিলাম, আমি আর গৌতম খেয়ে নেবো। মেয়ে থাকলে তো মাছ খাওয়াই যায় না, খেতেই দেয় না মাছ, মাছের গন্ধে ওর প্রবলেম হয়ে যায়। আজকের একদম সিম্পল লাঞ্চ মেনু, মাছ ভাজা আর ডিমের ঝোলের সাথে ভাত, ব্যাস। দুপুরবেলা খেতে টানা ঘুম লাগিয়েছি, আর শীতকালে একবার কম্বলের তলায় শুয়ে পড়লে না আর ওঠা যায় না। তো অনেক কষ্ট করে সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি। আর সকালবেলা তোমাদের শেয়ারই করেছিলাম ভিডিওর প্রথমে যে আজকের একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে গেছিলাম। গত 1 মাস আগে উৎসাহ ডাক্তার দেখিয়েছিল, আজকের ওর চেক আপ ছিল। আর আমি গেছিলাম আজকে আমার ভেলোরের সব রিপোর্টপত্র নিয়ে। ডক্টর নিখিল পান্ডে হোমিওপ্যাথি ডাক্তার, যশোর রোডে বসে। অ্যাড্রেস তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। গত 1 বছর ধরে ওনার মেডিসিন খেয়ে আমার ভাই অনেক ভালো আছে। আমার ভাইয়েরও সার্জারি হবে এমন একটা অবস্থায় চলে গেছিলো, কিন্তু সেইখান থেকে উনি একদমই রিকভারি করে দিয়েছে। ভাই এখন অনেক সুস্থ। তো আমার ভেলোরে যখন এই ওভারি টিউমারটা ধরা পড়ে, লাস্ট যখন জুলাইয়ে ধরা পড়ে, আমি কিন্তু ওই ভেলোর থেকেই ওভার দ্য টেলিফোনে ডাক্তারের সাথে যোগাযোগ করেছিলাম, এই ডাক্তারের সাথে, যে সার্জারি করাবো না উনি ঠিক করে দিতে পারবে মেডিসিনের দ্বারা। কিন্তু উনি বলেই দিয়েছিলেন মেডিসিনের দ্বারা আমি ঠিক করতে পারবো না। আমার রিপোর্ট শুনে বলেছিলেন যে সার্জারিটা তুমি করে নাও, ভেলোর খুব ভালো জায়গা, সব ভালো ভালো ডাক্তার রয়েছে, সার্জারিটা তুমি করে নাও, এটা আমি মেডিসিনে আর করতে পারবো না, কারণ যে টিউমার আছে ডায়াবেটিক টিউমার, এটা খুব বাজে টিউমার এবং সাইজটা অনেকটাই ইনক্রিজ করেছে। তো সে আমি সার্জারি করিয়ে নিয়েছিলাম। তো এবার আমি সব রিপোর্ট নিয়ে গেছিলাম। তোমরা তো সবাই জানো আমার একটা হার্নিয়ার সার্জারি হবে, যেটা মেয়ের পরীক্ষার জন্য আমি পিছিয়ে দিলাম। জানি না পিছিয়ে কতটা কি করলাম, কিন্তু ডাক্তার আমাকে 3 মাসের মাথায় যেতে বলেছিল সার্জারি করাতে। কিন্তু আমার আর কিছু করার নেই, মেয়ের জন্য আমাকে এই ডিসিশনটা নিতে হয়েছে। আর তারপরে আমার স্প্লিনের সমস্যা আছে, যেটা জানো, যেটা বড় সমস্যা, যেটা নিয়ে আমরা ভীষণ চিন্তায় আছি। হার্নিয়াটা নয় কেটে নেট বসিয়ে দিয়ে একটা সার্জারি হবে, কিন্তু স্প্লিনের ট্রিটমেন্ট, আমার যে এত রিপোর্ট খারাপ বেরিয়েছে স্প্লিনের, সেই ট্রিটমেন্টটা এখনও ভেলোরের সিএমসির মতো, আমি ভুলভাল বলছি, ভেলোরের সিএমসির মতো হসপিটাল এখনও ট্রিটমেন্ট শুরু করতে পারেনি। আদৌ জিনিসটা কি, স্পটগুলো কেন ধরা পড়েছে আমার স্প্লিনে, কেন স্পটগুলো রয়েছে, স্পটগুলো কী ধরনের স্পট, কিছুই ওরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারেনি। তোমরা বারবারই দেখেছো, একবার রেডিওলজি ডিপার্টমেন্ট থেকে, একবার সার্জিক্যাল ডিপার্টমেন্ট, একবার ইনফেকশন ডিপার্টমেন্ট, এইভাবে আমরা ঘুরেছি, কিন্তু এখনও অবধি স্প্লিনের ট্রিটমেন্ট হয়নি। তো স্প্লিনটা নিয়ে আমি সবসময় একটা টেনশনের মধ্যে থাকি, তো আমি রিপোর্ট নিয়েই গেছিলাম। তো উনি একটা খুব সুখবর দিয়েছেন আমাদের, একটা বলতে গেলে বছরের শেষে আমরা একটা গুড নিউজ পেয়েছি। জানি না এটা কতটা কি গুড নিউজ, কিন্তু এখন শুনে সত্যি বলছি আমি ভীষণ খুশি। হ্যাঁ, উনি বললেন এই স্প্লিনের আমার যে স্পট, এটা ক্যান্সার নয়, যেটা ভেলোরের ডাক্তাররাও ভয় পাচ্ছিল, ওদের ধারণা ছিল এটা ক্যান্সার। ইনি রিপোর্ট দেখে বললেন যে না, এটা ক্যান্সার নয়, অনেকেরই জন্মগত নাকি এই স্পট নিয়ে জন্মায়। তো এই কথাটা কিন্তু আমাকে আরেকজন পরিচিত একজন আমাকে বলেছিল যে টেনশন করিস না, মানে উনি এবং ওনার হাজব্যান্ডও মেডিকেল লাইনে আছে, যে এই স্পট অনেকেই জন্মগত স্পট নিয়ে জন্মায়। তো আজকে সেম হোমিওপ্যাথি ডাক্তার আমাকে এটা বললেন যে এরকম স্পট অনেকেরই থাকে স্প্লিনের, সেটা ভয় পাওয়ার কিছু নেই, এবং তোমার যে স্পট সেটা ক্যান্সার নয়, আমি লিখে দিচ্ছি, এটা ক্যান্সার হতেই পারে না, তুমি সার্জারি করাবেই না কোনো মতে। হ্যাঁ, টেনশন একদম করবে না, তোমার যেসব রোগ টেনশন করলে সেসব রোগ কিন্তু বেড়ে যাবে, একদম নর্মাল লাইফ। হ্যাঁ, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাকে বলল যে কোনো ধরনের সবজি বয়েল করে তার জলটা যেন ফেলে দিই, তারপর খাই,
অবভিয়াসলি আমার ওয়েটটাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, এবং উনি বললেন যেন আমি হার্নিয়া সার্জারি করার পর ওনার সাথে যোগাযোগ করি, তারপর থেকে উনি মেডিসিনের দ্বারা আমার ট্রিটমেন্টটা স্টার্ট করবেন। আপাতত স্প্লিনের এই ব্যাপারটা শুনে জানি না ভবিষ্যতে কী আছে। ভেলোর আমাকে ভবিষ্যতে, আমি তো যেহেতু ভেলোর সিএমসি থেকেই ট্রিটমেন্ট করাচ্ছি, সিএমসির ডাক্তাররা ভবিষ্যতে এইটা কি করবে না করবে, কিন্তু উনি আমাকে বললেন কোনো মতে যেন আমি স্প্লিনের সার্জারি না করি, স্প্লিনের সার্জারি না করি। উনি বললেন এইভাবেই চালিয়ে যাওয়া, মানে এইভাবেই চলে যাবে, কোনো অসুবিধা নেই, আর যদি বেশি কিছু হয় সেই সময় উনি মেডিসিন স্টার্ট করবেন। এখন আপাতত স্প্লিন নিয়ে ভাবনা চিন্তা করতে না। এরম একটা খবর শুনে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু তাহলেও একটা কোথাও একটা টেনশন আছে যে সিএমসি ডাক্তার এক ধরনের কথা বলছে, ইনি এক ধরনের বলছে, কোনটা ঠিক কোনটা ভুল। মানে সিএমসিতে যেমন আমাকে বলেই দেওয়া হয়েছে স্পট খুবই খারাপ জিনিস, একটা বড় সার্জারি হতে পারে, যেটা বহু কস্টলি একটা সার্জারি, অনেক বড় একটা মেজর সার্জারি হতে পারে এটা নিয়ে। তো ইনি টোটালি আলাদা বললেন, ইনি বললেন এই নিয়ে চিন্তা করতেই না, নিজেকে হেলদি খাবার খেতে বললেন, নিজেকে ভালো রাখতে বললেন। জানি না ভেলোর ঠিক না কলকাতার আমার হোমিওপ্যাথি ডাক্তার ঠিক, আমি কিছুই জানি না এখন অবধি। যাই হোক, এখন এই সময় অবশ্য ভালো লাগছে, তাই একটু টেনশনটা মুক্ত আমি থাকতে চাই। যখন যেটা হবে দেখা যাবে, সেটা তো আর আটকাতে পারবো না। আর আরেকটা জিনিস খুব ভালো লাগলো, আমার রিপোর্ট, আমার ডিসচার্জ পেপার, যে অপারেশনের ডিসচার্জ পেপার দেখে উনি যেটা বললেন, আমার যে টিউমারটা ওটি হয়েছে সেটা কিন্তু খুব সাংঘাতিক কন্ডিশনে চলে গেছিলো। আমাকে কিন্তু একবারও সিএমসি ভেলোর থেকে ভয় দেখায়নি। আমাকে একটা ডাক্তার একটা কথা বলেছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে আমি যখন রিস্ক নিয়ে কলকাতায় ফিরছিলাম যে জুলাই অপারেশন করব না, অগস্টে গিয়ে আবার অপারেশন করব, তখন ওদের ডাক্তার বলেছিল যে মানে হঠাৎ করে পেন বাড়তে পারে, ইমার্জেন্সি পেন বেড়ে যেতে পারে, এবং তখন নাক মুখ দিয়ে ব্লিডিং হতে পারে। তো এটা কিন্তু একদমই ঠিক। আমার যে টিউমারটা সেটা একদম একটা ব্লাড টিউমার ছিল, যেটা যখন তখন যা পজিশন চলে গেছিলো, 60-এর পর ওটা বাস্ট করে, আমার অলরেডি 56-তে চলে গেছিলো, এবং বাস্ট করলে নাক মুখ থেকেই ব্লিডিং হয়ে যেত। খুবই খারাপ অবস্থা ছিল এবং খুব খারাপ টিউমার, যেটা সার্জারি হয়ে গেছে, খুব ভালো হয়েছে, এবং খুব খারাপ হেলথ কন্ডিশন আমার ছিল উনি রিপোর্ট দেখে যেটা বললেন। কিন্তু ভেলোরে সিএমসি কিন্তু আমাকে একবারও ভয় দেখায়নি। আমার ট্রিটমেন্ট করলেন, অত বড় সার্জারি করে এত তাড়াতাড়ি আমি যে রিকভার হয়ে যাব, মানে উনিও সেটা বললেন, এত বড় সার্জারি, এত একটা ক্রিটিক্যাল সার্জারি, এত তাড়াতাড়ি রিকভার বা এত ভালো ট্রিটমেন্ট হয়েছে ভেলোরে, উনি খুব প্রশংসা করলেন যে সিএমসি খুব ভালো ট্রিটমেন্ট করেছে। তো যাই হোক, ও এখন এরম একটা পজিশানে রয়েছি, এখন জানি না কি করব। আমাকে উনি একটাই মেডিসিন দিয়েছেন, সেটা হচ্ছে আমি যেটা তোমাদের বলছিলাম, আমার এই পেটে সেলাই এবং আমার ডান পাটা একা অবশ হয়ে যাচ্ছে, মানে দাঁড়িয়ে থাকতে থাকতেই অবশ হয়ে যাচ্ছে, হাঁটাচলা করতে করতে অবশ হয়ে যাচ্ছে। তার জন্য উনি একটা মেডিসিন স্টার্ট করেছে। উনি খুব কস্টলি মেডিসিন দেয়। আজকের উৎসাকে একটা মেডিসিন দিয়েছি, হোমিওপ্যাথি মেডিসিন, একটা মেডিসিনের দাম 8,000 টাকা। ওই ইউএসের মেডিসিন 8,000 টাকা। আমরা তো শেষে বললাম আমরা অত টাকা পারবো না, আপনি জার্মানির মেডিসিন দিন। তারপর উনি চেঞ্জ করে জার্মানির মেডিসিন দিয়েছেন। আমাকেও জার্মানির মেডিসিন দিচ্ছে, এক একটা মেডিসিন ভীষণ কস্টলি উনি, কিন্তু মেডিসিনে ভীষণ ভালো কাজ হয়। আমি জানি না আমার ক্ষেত্রে কতটা কি হবে। অনেকেই আমার আগের ভিডিওতে জানতে চেয়েছিলে যে এই ডাক্তারের অ্যাড্রেস বা ডাক্তার কোথায় কি বসে, আজকে ভিডিওর মাধ্যমে সেটাই শেয়ার করলাম। আর বেশি কিছু কথা বাড়াবো না, তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরাও আমার জন্য একটু প্রার্থনা করো যেন ডাক্তার যেটা বলেছে স্প্লিনের ব্যাপারে সেটাই যেন হয়। আমি আর পাচ্ছি না এত সার্জারি করে, এই হার্নিয়াটা সার্জারি করলে আমার 5 নম্বর সার্জারি হবে, আর কোথায় পেট কাটবো, আর কতবার আমি যে অপারেশন থিয়েটারে ঢুকতে হবে আমাকে, আমি জানি না শরীর কি, মানে কপালে কি যে কী লিখে আমি এসেছি কি জানি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।